আজ তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা ঘটেছিল নদিয়ার এক পুরনো গ্রামের কাছে থাকা একটা রেল ব্রিজে। সেই ব্রিজটার নাম লোকমুখে সবাই বলতো কালো ব্রিজ। দিনের বেলায় জায়গাটা একদম স্বাভাবিক, মানুষ যায় আসে, ট্রেনও চলে। কিন্তু সন্ধ্যার পর থেকে ওই ব্রিজে কেউ দাঁড়াত না। গ্রামের মানুষ পর্যন্ত রাস্তা ঘুরে যেত, তবু ওই ব্রিজ পার হতে না। কারণ বহু বছর ধরে একটা কথা সবাই শুনে আসছিল, যে মানুষ সন্ধ্যার পরে ওই ব্রিজে দাঁড়ায় সে আর আগের মতো ফিরে আসে না। প্রথমে আমিও এসব বিশ্বাস করতাম না। আমার নাম অর্ণব। তখন আমার বয়স মাত্র 22। কলেজ শেষ হয়েছে, চাকরি পাইনি এখনো। ইউটিউবে হরর ভিডিও বানাতাম, ছোটখাটো চ্যানেল ছিল। গ্রামের লোকেদের কাছ থেকে পুরনো গল্প শুনে ভিডিও করতাম। অনেকেই বলতো এসব বানানো, কিন্তু আমার একটা নেশা ছিল, যেখানে মানুষ যেতে ভয় পায় সেখানে গিয়ে সত্যিটা খুঁজে বের করা। একদিন রাত 8টার দিকে আমার বন্ধু শুভ ফোন করল। কালো ব্রিজে আবার ঘটনা ঘটেছে। আমি হেসে বললাম, আবার কোনো মাতাল গিয়ে পড়ে গেছে নাকি? ওর গলা কাঁপছিল। না রে, একটা লোক নিখোঁজ হয়েছে, সন্ধ্যার পর ব্রিজ পার হয়েছিল, তারপর আর খোঁজ নেই। আমি একটু চুপ করলাম, কারণ এই প্রথম না, আগেও নাকি এমন হয়েছে, কিন্তু কেউ প্রমাণ দিতে পারেনি। শুভ বলল, তোকে একটা কথা বলবো, সিরিয়াসলি নিবি? বল। ওই ব্রিজে রাতে কেউ হাঁটলে পিছন থেকে কারো পায়ের শব্দ শোনা যায়। আমি হেসে উঠলাম, এই সব গল্প দিয়ে আমাকে ভয় দেখাবি না। শুভ বলল, তুই না বিশ্বাস করলে নিজেই গিয়ে দেখ। কথাটা মজা করেই বলেছিল ও, কিন্তু আমার মাথায় অন্য চিন্তা ঢুকে গেল। যদি আমি ওই ব্রিজে গিয়ে ভিডিও করি, যদি সত্যি কিছু পাওয়া যায়, চ্যানেল ভাইরাল হয়ে যেতে পারে। সেদিন রাতেই আমি সিদ্ধান্ত নিলাম। পরের দিন বিকেলে ক্যামেরা, টর্চ আর মোবাইল নিয়ে বেরিয়ে পড়লাম। মা অনেকবার জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছি। আমি মিথ্যে বললাম বন্ধুর বাড়ি যাচ্ছি। আসলে জানতাম সত্যিটা বললে মা যেতে দেবে না। গ্রামের কালো ব্রিজ প্রায় 3 কিলোমিটার দূরে। রাস্তার দুপাশে বড় বড় গাছ। সন্ধ্যা নামার পর জায়গাটা এমনিতেই অদ্ভুত লাগে। বাতাসেও কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ। আমি যখন ব্রিজের কাছে পৌঁছালাম, তখন আকাশে অর্ধেক চাঁদ উঠেছে। দূরে ঝিমঝিম পোকার আওয়াজ। ব্রিজটার সামনে একটা পুরনো বোর্ড দাঁড়িয়েছিল, এই ব্রিজে সন্ধ্যার পর কেউ দাঁড়াবেন না। বোর্ডটা দেখে হাসি পেলেও ভিতরে ভিতরে অদ্ভুত লাগছিল, কারণ বোর্ডটার গায়ে লাল রঙের দাগ ছিল, যেন কেউ হাত মেখে ছুঁয়ে দিয়েছে। আমি ক্যামেরা অন করলাম। বন্ধুরা, আজ আমি এসে গেছি সেই কালো ব্রিজে। গ্রামের মানুষ বলে এখানে নাকি রাতে অদ্ভুত কিছু দেখা যায়। আজ আমরা দেখব সত্যিটা। কথা বলেও নিজের গলায় কাঁপুনি টের পাচ্ছিলাম। ব্রিজের ওপর পা রাখতে একটি ঠান্ডা বাতাস এসে শরীর কাঁপিয়ে দিল, যেন হঠাৎ কয়েক ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। আমি ধীরে ধীরে হাঁটছিলাম। নিচে নদীর কালো জল, চাঁদের আলো পড়ে চকচক করেছে। পুরো ব্রিজে আমি একা। হঠাৎ ঠক, আমার পিছনে যেন কেউ পা ফেল। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। নিজেকে বোঝালাম লোহার ব্রিজ, শব্দ হবেই। আবার হাঁটতে শুরু করলাম। ঠক ঠক, এবার পরিষ্কার শুনলাম আমার পিছনে কারো হাঁটার আওয়াজ। আমি দাঁড়িয়ে গেলাম। শব্দ থেমে গেল, গলার ভেতর শুকিয়ে যাচ্ছিল। তারপরও সাহস করে বললাম, কে? শুধু দূরে কোথাও একটা বেচার ডাক। আমি আবার ক্যামেরার দিকে তাকিয়ে বললাম, মনে হচ্ছে এখানে সত্যিই কিছু আছে। ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে পিছনে একটা সাদা ছায়া দেখা গেল। আমি সঙ্গে সঙ্গে ঘুরলাম, কেউ নেই, কিন্তু এবার বুকের ভেতর ধক ধক শুরু হয়ে গেছে। আমি ক্যামেরাটা নামিয়ে আবার ফুটেজ দেখতে লাগলাম। কয়েক সেকেন্ডের জন্য সত্যিই একটা সাদা অবয়ব দেখা গেছে, লম্বা চুল, সাদা কাপড়। আমার হাত ঠান্ডা হয়ে গেল।
হঠাৎ পিছন থেকে খুব আস্তে একটা মেয়েলি গলা ভেসে এলো। এত রাতে এখানে কেন এসেছ? আমি জমে গেলাম। গলাটা এত কাছে ছিল যেন ঠিক কানের পাশ থেকে কেউ বলেছে। ধীরে ধীরে ঘুরলাম। ব্রিজের মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা পোশাক, মুখ নিচু, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। আমার শরীর অবশ হয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, কে কে আপনি? কোনো উত্তর নেই, শুধু দাঁড়িয়ে আছে। বাতাসে ওর চুল নড়েছে। আমি ভাবলাম হয়তো কেউ মজা করেছে। আর ঠিক তখনই মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। আমি যা দেখলাম আজও ভুলতে পারিনি। ওর চোখ দুটো পুরো কালো, একদম কালো, কোনো সাদা অংশ নেই, আর মুখের ডান পাশটা যেন পুড়ে গলে গেছে। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম। ক্যামেরা হাত থেকে পড়ে গেল মাটিতে। মেয়েটা হঠাৎ অদ্ভুত হাসতে শুরু করল। খিলখিল না, একটা ভাঙা কর্কশ হাসি, যেন গলার ভিতর থেকে মৃত কেউ হাসছে। আমি দৌড় দিতে গিয়েও থেমে গেলাম, কারণ ব্রিজের অন্যদিকেও আরেকটা অবয়ব দাঁড়িয়ে। একটা বুড়ো লোক, সাদা ধুতি, হাতে লণ্ঠন। লোকটা ধীরে ধীরে বলল, পালাও, এখনই পালাও। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। পিছনে সেই মেয়েটা দাঁড়িয়ে হাসছে, সামনে ওই বুড়ো লোক। বুড়ো লোকটা আবার চিৎকার করে বলল, ওর দিকে তাকাস না, দৌড়া। আমি আর কিছু না ভেবে দৌড়ে ব্রিজের একটি পাশে চলে এলাম। দৌড়াতে দৌড়াতে শুনতে পাচ্ছিলাম পিছনে কারো পায়ের শব্দ। দ্রুত, একদম দ্রুত, যেন কেউ আমার ঠিক পেছনেই ছুটছে। আমি পিছনে তাকানোর সাহস পাইনি। ব্রিজ পার হয়ে রাস্তার দিকে এসে হাঁপাতে হাঁপাতে থামলাম। তারপর সাহস করে পিছনে তাকালাম। ব্রিজ একদম ফাঁকা, কেউ নেই, না মেয়েটা, না বুড়ো লোকটা। আমি কিছুক্ষণ রাস্তায় বসে রইলাম, শরীর কাঁপছিল। তারপর কোনোভাবে বাড়ি ফিরলাম। সেই রাতে আমি জ্বর নিয়ে পড়ে গেলাম। 3 দিন ঘর থেকে বের হতে পারিনি। মা বলছিল আমার নাকি চোখ লাল হয়ে গিয়েছিল। রাতে ঘুমের মধ্যে আমি শুধু একটা কথাই বলছিলাম, ও দাঁড়িয়ে আছে, ব্রিজের মাঝে দাঁড়িয়ে আছে। 3 দিন পরে শুভ আমার বাড়িতে এলো। ও আমাকে দেখে অবাক, তোর এই অবস্থা কেন? আমি সব খুলে বললাম। ও প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু যখন ক্যামেরার ফুটেজ দেখালাম, ওর মুখের রং পাল্টে গেল। কারণ ভিডিওর শেষ দিকে স্পষ্ট দেখা যাচ্ছিল আমি যখন দৌড়াচ্ছি, আমার পেছনে সেই সাদা পোশাকের মেয়েটা দৌড়াচ্ছে, কিন্তু ওর পা মাটিতে লাগছে না, ও ভেসে আসছে। শুভ ভিডিওটা বারবার দেখছিল। হঠাৎ ও ভিডিও পজ করে বলল, 1 মিনিট। আমি তাকালাম। স্ক্রিনে ব্রিজের এক কোণায় সেই বুড়ো লোকটাও দাঁড়িয়ে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। বুড়ো লোকটার শরীর আধা স্বচ্ছ। আমি ঠান্ডা হয়ে গেলাম। শুভ ধীরে ধীরে বলল, অর্ণব, তুই যাদের দেখেছিস তারা মানুষ না। সেদিন রাতেই গ্রামের এক বৃদ্ধ লোকের কাছে গেলাম। উনি এলাকার পুরনো সব ঘটনা জানতেন। নাম ছিল হরিপদ কাকা। আমরা সব শুনিয়ে ভিডিওটা দেখালাম। ভিডিও দেখে উনি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর বললেন, তোমরা যাকে দেখেছ সে নীলা। আমি বললাম, নীলা? উনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, প্রায় 15 বছর আগে ওই ব্রিজে একটা দুর্ঘটনা হয়েছিল। রাতে ট্রেন আসার সময় একটা মেয়ে নাকি ব্রিজের ওপর দাঁড়িয়েছিল। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন। ট্রেন যাওয়ার পর শুধু শরীরের টুকরো পাওয়া যায়। মেয়েটার নাম ছিল নীলা। তারপর থেকেই নাকি ব্রিজে অদ্ভুত ঘটনা শুরু হয়। যারা রাতে যায় তারা পায়ের শব্দ শুনতে পায়। কেউ কেউ সাদা কাপড় পরা মেয়েকে দেখে, আর কয়েকজন মানুষ তো নিখোঁজ হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, আর ওই বুড়ো লোকটা? হরিপদ কাকার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। ওকে দেখেছ? হ্যাঁ। তাহলে তোমরা ভাগ্যবান। আমরা অবাক হয়ে তাকালাম। উনি বললেন, ও হলো গদাধর দা। বহু বছর আগে এই ব্রিজের পাহারাদার ছিল।
নীলার মৃত্যুর পর থেকে লোকজনকে বাঁচানোর চেষ্টা করত, কিন্তু এক রাতে সেও মারা যায়। আমার গা শিউরে উঠল। মানে উনিও মৃত? হরিপদ কাকা মাথা নাড়লেন। অনেকে বলে আজও উনি ব্রিজে ঘরেন, কেউ বিপদে পড়লে বাঁচানোর চেষ্টা করেন। ঘরের ভেতর হঠাৎ কেমন ঠান্ডা হয়ে গেল। বাইরে তখন ঝড় উঠছে, জানলার কাঁচ কাঁপছে। হরিপদ কাকা আস্তে করে বললেন, কিন্তু একটা কথা মনে রেখো, নীলা কাউকে একবার দেখে ফেললে সে সহজে ছাড়ে না। আমার বুক ঢক করে উঠল। মানে? উনি উত্তর দিলেন না, শুধু আমার দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন কিছু বলতে গিয়েও থেমে গেলেন। সেদিন বাড়ি ফেরার পর থেকেই অদ্ভুত জিনিস শুরু হলো। রাতে ঘুমোতে গেলেই মনে হতো কেউ জানলার বাইরে দাঁড়িয়ে আছে, কখনো কাছে টোকা, কখনো ফিসফিস শব্দ। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার ঘরের দরজা আস্তে আস্তে খুলছে। আমি ভেবেছিলাম মা এসেছে, কিন্তু দরজার ওপাশে কেউ ছিল না। তারপর খট 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 আমার বিছানার নিচ থেকে শব্দ আসতে লাগলো। আমার পুরো শরীর জমে গেল। শব্দটা ধীরে ধীরে বাড়ছে, যেন কেউ নিচে নখ দিয়ে মেজে আঁচড়াচ্ছে। আমি সাহস করে নিচে তাকানোর চেষ্টা করলাম, আর তখনই বিছানার নিচ থেকে একটা কালো চোখ আমার দিকে তাকাল। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে শব্দ থেমে গেল। মা দৌড়ে ঘরে ঢুকল, কিন্তু তখন আর কিছু নেই। আমি কাউকে কিছু বলতে পারিনি। কেউ বিশ্বাস করবে না। পরের দিন সকালে শুভকে ফোন করলাম। ওকে সব বলতেই ও চুপ করে গেল। তারপর ধীরে ধীরে বলল, অর্ণব, আমার মনে হয় তুই একা না। মানে? ও কাঁপা গলায় বলল, কাল রাতে আমিও ওকে দেখেছি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কোথায়? আমার বাড়ির সামনে। আমি কিছু বলতে পারছিলাম না। শুভ বলল, ও দাঁড়িয়েছিল রাস্তায়, একদম চুপ করে। তারপর ধীরে ধীরে হাসতে শুরু করল। আমরা ঠিক করলাম আবার ব্রিজে যাব, কারণ একটা জিনিস পরিষ্কার ছিল, যা শুরু হয়েছে সেটা এখানেই শেষ হবে না। আর সেই রাতেই আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়েছিল। পরের দিন বিকেল থেকেই আকাশটা কেমন অদ্ভুত হয়েছিল। রোদ নেই, আবার পুরো মেঘও না। বাতাসে একটা চাপা গন্ধ, যেন কোথাও পুরনো ভেজা কাপড় পচে আছে। আমি আর শুভ দুপুর থেকেই ঠিক করেছিলাম আজ রাতে আবার কালো ব্রিজে যাব। কিন্তু এবার শুধু ভিডিও করার জন্য না, এবার আমরা জানতে চাইছিলাম আসলে নীলা কি চায়। সারাদিন আমার মাথার ভিতর একটা কথাই ঘুরছিল, যদি সত্যি ও আমাদের পিছু নিয়ে থাকে। আমি নিজের ঘরে বসে ক্যামেরার আগের রাতের ফুটেজ বারবার দেখছিলাম। যতবার ভিডিওটা চালাচ্ছি ততবার নতুন কিছু চোখে পড়ছে। প্রথমে যেটা দেখিনি, এবার সেটা স্পষ্ট বোঝা গেল। আমি যখন ব্রিজের মাঝখানে দাঁড়িয়েছিলাম, তখন অনেক দূরে অন্ধকারের মধ্যে আরও কয়েকটা ছায়া দাঁড়িয়েছিল। একটা না, দুইটা না, অনেকগুলো। যেন কেউ চুপচাপ দাঁড়িয়ে আমাকে দেখছিল। আমার হাত ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই ভিডিওর মধ্যে হঠাৎ একটা শব্দ শোনা গেল, খুব আস্তে, মেয়েলি গলা, ফিরে আয়। আমি সঙ্গে সঙ্গে ভিডিও পজ করলাম, কারণ আগের বার এই শব্দটা ছিল না। আমি কাঁপা হাতে আবার প্লে করলাম। আবার সেই একই গলা, ফিরে আয়। জ্বর ধক ধক শুরু হয়ে গেল। আমি তাড়াতাড়ি শুভকে ফোন করলাম। ও ফোন ধরতেই বলল, তুইও শুনেছিস? আমি চুপ হয়ে গেলাম। মানে তুইও শুনেছিস? শুভ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বল, ভিডিওটা আমি বাড়িতে নিয়ে গিয়ে দেখেছিলাম। রাত ৩টের দিকে হঠাৎ ওই গলাটা শুনি। আর তারপর ওর গলা কেঁপে উঠল। আমার ঘরের আয়নায় কেউ দাঁড়িয়েছিল। আমার হাত থেকে ফোন প্রায় পড়ে যাচ্ছিল। কি বলছিস তুই? আমি শপথ করে বলছি অর্ণব, আয়নায় নীলাকে দেখেছি।
কিন্তু পিছনে ঘুরে দেখি কেউ নেই। ঘরের ভেতর হঠাৎ কেমন ঠান্ডা হয়ে গেল। আমার মনে হচ্ছিল কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, কেউ নেই। তবু বুকের ভিতর অজানা ভয় জমে উঠেছিল। সন্ধ্যার একটু আগে শুভ আমার বাড়ির সামনে এল। ওকে দেখে আমি চমকে উঠালাম। চোখের নিচে কালি, মুখ শুকিয়ে গেছে। আমি বললাম, তোর কি হয়েছে? ও আস্তে বলল, আমি কাল রাতে ঘুমোইনি। এক সেকেন্ড চুপ করে থেকে বলল, কারণ সারা রাত আমার জানালার বাইরে কেউ হাঁটছিল। আমার গা কাঁটা দিয়ে উঠল। ও বলল, খট খট খট, ঠিক যেন খালি পায়ে কেউ হাঁটছে, কিন্তু জানালা খুলে তাকালে কেউ নেই। আমরা ঠিক করলাম আজ রাতেই সব শেষ করতে হবে। হরিপদ কাকার কাছে আবার গেলাম। উনি আমাদের দেখে প্রথমেই বললেন, তোমরা আবার যাচ্ছে? আমি বললাম, হ্যাঁ, কিন্তু এবার সত্যিটা জানতে হবে। উনি দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ঘরের এক কোণা থেকে একটা পুরনো লাল কাপড়ে মোড়া জিনিস বের করলেন। খুলেতেই দেখি একটা মরচে ধরা লকেট। লকেটটার উপর অদ্ভুত চিহ্ন আঁকা। হরিপদ কাকা বললেন, এটা নীলার। আমি অবাক হয়ে বললাম, আপনার কাছে এল কিভাবে? উনি ধীরে ধীরে বললেন, ওর মৃত্যুর রাতে এটা ব্রিজের পাশে পাওয়া গিয়েছিল। এতে কি হবে? উনি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। অনেকে বলে নীলার আত্মা এই লকেটটার সঙ্গে বাঁধা। আমি আর শুভ একে অপরের দিকে তাকালাম। হরিপদ কাকা আবার বললেন, একটা কথা মনে রেখো, আজ রাত 12টার পরে যদি ব্রিজে যাও, যা দেখবে তাতে ভয় পেয়ে পিছনে তাকাবে না। আমার বুকের ভিতর ঠান্ডা স্রোত নেমে গেল। কেন? উনি নিচু গলায় বললেন, কারণ ও মানুষকে ডাকে, আর কেউ যদি ওর ডাকে সাড়া দেয়, সে আর নিজের থাকে না। আমরা আর সময় নষ্ট করলাম না। রাত 11:30টার দিকে আবার সেই ব্রিজের সামনে এসে দাঁড়ালাম। আজ জায়গাটা আগের থেকেও ভয়ঙ্কর লাগছিল। চারদিকে কুয়াশা, চাঁদ মেঘে ঢাকা, বাতাসে নদীর কাঁচা গন্ধ, আর পুরো ব্রিজটা যেন অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে। আমি ক্যামেরা অন করলাম, কিন্তু আজ কথা বলতে গিয়েও গলা বের হচ্ছিল না। শুভ আস্তে বলল, চল। আমরা ধীরে ধীরে ব্রিজে উঠলাম। পা রাখতেই আবার সেই ঠান্ডা বাতাস। মনে হচ্ছিল যেন কেউ বরফের হাত দিয়ে গলা চেপে ধরছে। ব্রিজের মাঝখানে পৌঁছাতেই হঠাৎ পুরো জায়গাটা একদম নিস্তব্ধ হয়ে গেল। জিঞ্জি পোকার আওয়াজ নেই, বাতাস নেই, শুধু খট। আমার পিছনে পায়ের শব্দ। আমি হরিপদ কাকার কথা মনে করে পিছনে তাকালাম না। শুভ থেমে গেছে। ও ফিসফিস করে বলল, শুনতে পাচ্ছিস? আমি আস্তে মাথা নাড়লাম। খট 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 শব্দটা ধীরে ধীরে কাছে আসছে। এত কাছে যেন ঠিক আমাদের পেছনে কেউ হাঁটছে। আমার শরীর অবশ হয়ে যাচ্ছে। হঠাৎ শুভ কাঁপা গলায় বলল, অর্ণব। কি? আমার কাঁধে কে হাত দিল? আমার বুকের রক্ত যেন শুকিয়ে গেল, কারণ আমি শুভ থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়েছিলাম। আমি কিছু বলার আগেই শুভ হঠাৎ চিৎকার করে পিছনে ঘুরে গেল, আর তারপরই ওর মুখ ফ্যাকাসে হয়ে গেল। আমি বাধ্য হয়ে তাকালাম। সেই সাদা পোশাকের মেয়েটা শুভর একদম পিছনে দাঁড়িয়ে, মুখ নিচু, লম্বা চুল, আর ওর হাতটা শুভর কাঁধে, পুরো কালো, যেন পুড়ে গেছে। শুভ কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে মাথা তুল। আবার সেই কালো চোখ, কিন্তু এবার ওর মুখে হাসি, ভয়ঙ্কর হাসি। ও আস্তে বলল, তোমরা ফিরে এসেছ। গলাটা শুনেই আমার শরীর জমে গেল, কারণ ওর গলায় যেন একসাথে অনেকগুলো মানুষের আওয়াজ মিশেছিল। আমি কাঁপা গলায় বললাম, তুমি কি চাও? মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে আঙুল তুলে ব্রিজের নিচের নদীর দিকে দেখাল। ওরা এখনো নিচে আছে। আমার গা শিউরে উঠল। কারা? ও কোনো উত্তর দিল না।
হঠাৎ ব্রিজের নিচ থেকে যেন অনেকগুলো মানুষের কান্নার শব্দ ভেসে এলো। আমি আর শুভ একসাথে নিচে তাকালাম, আর যা দেখলাম আজও সেটা মনে পড়লে ঘুম ভেঙে যায়। নদীর কালো জলের মধ্যে অনেকগুলো মুখ ভেসে উঠছে, ফ্যাকাশে মুখ, সাদা চোখ, হাত বাড়িয়ে আছে। কেউ চিৎকার করছে, যেন সবাই ডুবে যাচ্ছে। শুভ আতঙ্কে পিছিয়ে গেল। ঠিক তখনই নীলা হঠাৎ চিৎকার করে উঠল। এমন চিৎকার আমি জীবনে শুনিনি। পুরো ব্রিজ কেঁপে উঠল, আমাদের কানের ভিতর যেন রক্ত জমে যাচ্ছিল। তারপর হঠাৎ সব নিস্তব্ধ, নীলা নেই, চারদিকে শুধু কুয়াশা। আমি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছি, শুভ কাঁপছে। হঠাৎ দূরে একটা লণ্ঠনের আলো দেখা গেল। সেই বুড়ো লোকটা, গদাধর দা, উনি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে এলেন। আজ উনাকে আগের চেয়ে আরও অদ্ভুত লাগছিল। মুখ ফ্যাকাশে, চোখ গভীর। উনি বললেন, তোমরা বড় ভুল করেছ। আমি কাঁপা গলায় বললাম, ও আসলে কে? উনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, নীলা একা মারা যায়নি। আমাদের বুক ধক করে উঠল। উনি ধীরে ধীরে বলতে লাগলেন, 15 বছর আগে এই ব্রিজে শুধু একটা মেয়ের মৃত্যু হয়নি, ওই রাতে আরও 4 জন মানুষ নিখোঁজ হয়েছিল। আমি বললাম, কিন্তু গ্রামের মানুষ তো শুধু নীলার কথাই বলে। গদাধর দা মাথা নাড়লেন, কারণ বাকিদের লাশ কখনো পাওয়া যায়নি। বাতাস হঠাৎ আরো ঠান্ডা হয়ে গেল। উনি আবার বললেন, সেদিন রাতে নীলা কারো থেকে পালাচ্ছিল। কার থেকে? গদাধর দার চোখ হঠাৎ অন্ধকার হয়ে গেল। যারা এখনো এই ব্রিজে ঘোরে। আমার বুকের ভিতর চাপা আতঙ্ক জমে উঠেছিল। আমি জিজ্ঞেস করলাম, মানে? উনি উত্তর দেওয়ার আগেই হঠাৎ ব্রিজের ওপাশ থেকে অনেকগুলো পায়ের শব্দ ভেসে এলো, একসাথে, ধীরে ধীরে, খট খট খট। আমরা তাকিয়ে দেখি কুয়াশার মধ্যে কয়েকটা অবয়ব দাঁড়িয়ে, লম্বা, অস্বাভাবিক, মাথা নিচু। তাদের চোখ দেখা যাচ্ছে না, কিন্তু তারা আমাদের দিকেই আসছে। গদাধর দা চিৎকার করে বললেন, দৌড়াও! আমরা আর 1 সেকেন্ডও দাঁড়াইনি। পাগলের মত দৌড়াতে লাগলাম। পিছনে সেই পায়ের শব্দ, দ্রুত, আরও দ্রুত। মনে হচ্ছিল ঠিক ঘাড়ের কাছে এসে গেছে। হঠাৎ শুভ চিৎকার করে পড়ে গেল। আমি থেমে তাকালাম, ওর পাকে যেন ধরে টানছে, কিন্তু সেখানে কেউ নেই। শুধু কালো একটা হাত দেখা যাচ্ছে, মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে। আমি শুভকে টানতে লাগলাম, ও চিৎকার করছে, আর সেই হাত ধীরে ধীরে ওকে ব্রিজের কিনারার দিকে টানছে। ঠিক তখনই লণ্ঠনের আলো ঝলসে উঠল। গদাধর দা কোথা থেকে এসে সেই কালো হাতটার উপর লণ্ঠন ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে একটা বিকট চিৎকার শোনা গেল। হাতটা মিলিয়ে গেল। আমি শুভকে টেনে তুললাম। আমরা আবার দৌড়াতে শুরু করলাম। ব্রিজের শেষ মাথায় পৌঁছে যখন পিছনে তাকালাম, তখন পুরো ব্রিজের ওপর অনেকগুলো ছায়া দাঁড়াম। আর তাদের মাঝে নীলা। ও চুপচাপ আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর ধীরে ধীরে হাসল। সেই হাসি আজও আমার কানে বাজে। আমরা সোজা হরিপদ কাকার বাড়িতে পৌঁছালাম। দরজা খুলতেই উনি বুঝে গেলেন কিছু একটা হয়েছে। আমরা সব খুলে বললাম। সব শুনে উনি কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর খুব আস্তে বললেন, সময় শেষ হয়ে আছে। আমি বললাম, মানে? উনি আমার হাতে সেই লকেটটা দিয়ে বললেন, নীলার মৃত্যুর আসল সত্যিটা জানতে হবে, না হলে ও কখনো থামবে না। কি সত্যি? হরিপদ কাকার গলা কেঁপে উঠল। ওকে হত্যা করা হয়েছিল। আমরা দুজন একসাথে চমকে উঠলাম। কি? উনি ধীরে ধীরে বললেন, আর যারা ওকে মেরেছিল
তারা এখনো এই গ্রামের মধ্যেই আছে। ঘরের বাতাস যেন এক মুহূর্তে ভারী হয়ে গেল। বাইরে ঝড় শুরু হয়েছে। জানালার বাইরে হঠাৎ একটা সাদা ছায়া দেখা গেল। হরিপদ কাকা ফিসফিস করে বললেন, ও আমাদের কথা শুনছে। সেদিন রাতের পর থেকে আমাদের জীবন পুরো বদলে গিয়েছিল। আমি আর শুভ ঠিকমতো ঘুমোতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই সেই ব্রিজ, সেই কালো চোখ, সেই হাসি। মনে হত যেন কেউ অন্ধকারের ভিতর দাঁড়িয়ে আমাদের দেখছে। হরিপদ কাকার বাড়ি থেকে বেরোনোর সময় উনি শুধু একটা কথাই বলেছিলেন, আজ রাতের পরে আর সময় নেই। নীলা যেটা চাইছে সেটা যদি পূরণ না হয় তাহলে আরও মানুষ মরবে। আমি বলেছিলাম, কিন্তু আমরা কি করব? উনি উত্তর দেননি, শুধু জানালার বাইরে তাকিয়েছিলেন। আর তখনই আমি দেখেছিলাম দূরে বাঁশঝাড়ের কাছে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে। নীলা। ও চুপচাপ আমাদের দেখছিল, তারপর ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সেই রাতেই আমরা ঠিক করলাম নীলার মৃত্যুর আসল সত্যিটা বের করতেই হবে। পরদিন সকাল, আকাশ পুরো মেঘলা। আমি আর শুভ গ্রামের পুরনো লাইব্রেরিতে গেলাম। জায়গাটা বহুদিন বন্ধ, ধুলো জমে আছে সব জায়গায়। কারণ হরিপদ কাকা বলেছিলেন 15 বছর আগের কিছু খবর হয়তো সেখানে পাওয়া যাবে। আমরা পুরনো সংবাদপত্র খুঁজতে লাগলাম। ঘণ্টাখানেক পর শুভ হঠাৎ চিৎকার করে উঠল, এইটা দেখা। আমি দৌড়ে গেলাম। একটা হলদেতে কাগজ, খবরের শিরোনাম, রেল ব্রিজে যুবতীর রহস্য মৃত্যু। আমার বুক ধক ধক করতে লাগল। খবরটায় লেখা ছিল 15 বছর আগে নীলা নামে এক মেয়ের দেহে রেল লাইনের পাশে পাওয়া যায়। পুলিশ এটাকে আত্মহত্যা বলে বন্ধ করে দেয়। কিন্তু নিচে ছোট্ট একটা লাইন ছিল, ঘটনার রাতে আরও 4 যুবকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আমরা একে অপরের দিকে তাকালাম, মানে গদাধর দা সত্যিই ঠিক বলেছিলেন। আরও কিছু ছিল, খবরের পাশে একটা ছবি। ছবিতে নীলা দাঁড়িয়ে আছে, আর ওর পাশে 4 জন ছেলে। শুভ ফিসফিস করে বলল, এরা কারা? আমি ছবিটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ মনে হলো তাদের মধ্যে একজনকে কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছিলাম না। ঠিক তখনই লাইব্রেরির বাইরের কারো পায়ের শব্দ শোনা গেল, খট খট খট। আমরা চুপ করে গেলাম। পুরো লাইব্রেরি ফাঁকা। আহলে বাইরে কে? শব্দটা ধীরে ধীরে দরজার সামনে এসে থামল। তারপর ধূপ। কেউ যেন দরজায় জোরে আঘাত করল। শুভ কেঁপে উঠল। আমি সাহস করে দরজার দিকে এগোলাম। দরজা খুলেতেই দেখি কেউ নেই, শুধু মাটিতে একটা পুরনো কাগজ পড়ে আছে। আমি সেটা তুলে নিলাম। কাগজে লাল কালি দিয়ে লেখা, সত্যি খুঁজতে যেও না। আমার বুকের ভিতর বরফ নেমে গেল, কারণ লেখাটা একদম নতুন, মানে কেউ আমাদের দেখছে। আমরা তাড়াতাড়ি লাইব্রেরি থেকে বেরিয়ে এলাম। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে। ঠিক তখনই শুভ হঠাৎ বলল, অর্ণব, ছবির ওই লোকটাকে আমি চিনেছি। কাকে? ও কাঁপা গলায় বলল, আমাদের গ্রামের প্রধান নরেন কাকু। আমি স্তব্ধ হয়ে গেলাম। নরেন কাকু গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ, সবাই তাকে ভীষণ মানে। কিন্তু যদি উনি ওই ঘটনার সঙ্গে জড়িত থাকেন? আমরা সোজা হরিপদ কাকার কাছে গেলাম। সব শুনে উনি চুপ করে বসে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমি জানতাম একদিন সত্যিটা বের হবেই। আমি বললাম, নরেন কাকু কি সত্যিই জড়িত ছিল? উনি চোখ বন্ধ করলেন। শুধু নরেন না, ওই 4 জন ছেলেই নীলার মৃত্যুর জন্য দায়ী ছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কিন্তু কি হয়েছিল সেদিন? হরিপদ কাকা কাঁপা গলায় বলতে শুরু করলেন, 15 বছর আগে নীলা গ্রামের সবচেয়ে শান্ত মেয়ে ছিল। পড়াশোনায় ভালো, কিন্তু গ্রামের 4 জন প্রভাবশালী ছেলে ওকে বিরক্ত করত। নীলা কাউকে কিছু বলতো না।
এক রাতে ওকে জোর করে ব্রিজে নিয়ে যাওয়া হয়। তারপর উনি থেমে গেলেন, চোখে জল চলে এসেছে। আমি ধীরে বললাম, তারপর? উনি বললেন, নীলা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ওদের হাত থেকে বাঁচতে পারেনি। ঘরের বাতাস ভারী হয়ে গেল, বাইরে বজ্রপাত হল। উনি আবার বললেন, শেষে ওকে ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়। আর ওই চারজন। হরিপদ কাকা নিচু গলায় বললেন, সেই রাতেই তারা নিখোঁজ হয়ে যায়। মানে? লোকেরা বলে নীলা তাদের নিয়ে গিয়েছিল। আমরা কয়েক সেকেন্ড চুপ করে রাইলাম। হঠাৎ বাইরে থেকে মেয়েলি হাসির শব্দ ভেসে এল, খিল 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 খিল। আমার বুকের রক্ত শুকিয়ে গেল, কারণ হাসিটা একদম জানালার পাশ থেকে আসছে। আমরা ধীরে ধীরে তাকালাম। জানালার বাইরে নীলা দাঁড়িয়ে, ভেজা চুল, সাদা পোশাক, আর সেই কালো চোখ। ও হাসছে। তারপর ধীরে ধীরে একটা আঙুল তুলে গ্রামের দিক দেখাল, আর মিলিয়ে গেল। ঠিক তখনই দূরে গ্রামের দিক থেকে চিৎকার শোনা গেল, মানুষের চিৎকার। আমরা দৌড়ে বাইরে বেরোলাম। পুরো গ্রামে হুলস্থুল পড়ে গেছে, লোকজন দৌড়াচ্ছে। কারো মুখে একটাই নাম, নরেন্দা নেই। আমার বুক ধক করে উঠল। আমরা নরেন কাকুর বাড়ির দিকে দৌড়ালাম। বাড়িতে পৌঁছে দেখি সবাই আতঙ্কে কাঁপছে। নরেন কাকুর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, লোকজন ভেঙে ঢুকেছে। ঘরের ভিতরে যা দেখলাম আজও ভুলতে পারিনি। ঘরের চারদিকের দেয়ালে রক্ত দিয়ে একটাই কথা লেখা, আমি ফিরে এসেছি। আর ঘরের মাঝখানে নরেন কাকু বসে, কিন্তু উনি মৃত। চোখ দুটো ভয়ে পুরো বড় হয়ে গেছে, মুখ হা করা, যেন মৃত্যুর আগে ভয়ঙ্কর কিছু দেখেছেন। হঠাৎ ঘরের কোণ থেকে খুব আস্তে হাসির শব্দ এলো। আমি তাকালাম। এক সেকেন্ডের জন্য নীলাকে দেখলাম, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। সেদিন রাতেই পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগলো নীলা ফিরে এসেছে প্রতিশোধ নিতে। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ঘটনা ঘটল মাঝরাতে। আমি তখন নিজের ঘরে বসেছিলাম। হঠাৎ মোবাইলে একটা ভিডিও আসলো, আননোন নাম্বার। ভিডিওটা খুলতেই আমার হাত ঠান্ডা হয়ে গেল। ও ব্রিজ! কেউ যেন ধীরে ধীরে ব্রিজের দিকে হাঁটছে, আর ক্যামেরার একদম সামনে দাঁড়িয়ে আছে নীলা। ও আস্তে বলল, শেষ রাত আজ। ভিডিওটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ঠিক তখনই বাইরে প্রচণ্ড ঝড় শুরু হলো। আমার জানালা নিজে নিজে খুলে গেল, ঘরের লাইট নিভে গেল, আর অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট শুনলাম খট খট খট। কেউ আমার ঘরের দিকে হাঁটছে। আমি ভয়ে জমে গেছি। দরজার নিচ দিয়ে জল ঢুকছে, যেন বাইরে বৃষ্টি না, নদীর জল। তারপর ধীরে ধীরে দরজায় টোকা পড়ল, টক টক টক। আমি কোনো উত্তর দিলাম না। আবার টোকা, আর তারপর একটা মেয়েলি গলা, অর্ণব, দরজা খোলো। আমার বুক বন্ধ হয়ে আসছিল, কারণ গলাটা নীলার। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ সব চুপ, কোনো শব্দ নেই। আমি ধীরে ধীরে মাথাও তুললাম, আর তখনই দেখলাম আমার বিছানার সামনে নীলা দাঁড়িয়ে। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম। ও একদম চুপ করে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আস্তে বলল, ওরা সবাই মরবে। আমি কাঁপা গলায় বললাম, তুমি কি চাও? ওর চোখ দিয়ে কালো জল পড়তে লাগল। সত্যিটা সবাই জানুক। আমি কিছু বলার আগেই ও মিলিয়ে গেল। ঠিক তখনই শুভ ফোন করল। ও চিৎকার করছে, ব্রিজে আয়, তাড়াতাড়ি। আমি আর কিছু না ভেবে বেরিয়ে পড়লাম। রাত তখন প্রায় 12টা। পুরো রাস্তা ফাঁকা, বজ্রপাত হচ্ছে। কালো ব্রিজের কাছে পৌঁছাতেই দেখি শুভ দাঁড়িয়ে, আর ব্রিজের ওপর অনেকগুলো ছায়া। মনে হচ্ছিল মৃত মানুষ দাঁড়িয়ে আছে।
হঠাৎ ব্রিজের মাঝখানে নীলা দেখা দিল। আজ ওকে আগের চেয়ে ভয়ঙ্কর লাগছিল। পুরো শরীর ভিজে, মুখে রক্ত, চোখ কালো। ও ধীরে ধীরে বলল, আজ শেষ হবে সব। তারপর হঠাৎ নদীর দিক থেকে মানুষের কান্না শোনা গেল, একসাথে অনেকগুলো গলা। পুরো ব্রিজ কাঁপতে শুরু করল। আমি আর শুভ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। ঠিক তখনই গদাধর দা লণ্ঠন নিয়ে হাজির হলেন। উনি চিৎকার করে বললেন, লকেটটা নদীতে ফেলে দাও। আমি তাড়াতাড়ি পকেট থেকে লকেটটা বের করলাম, কিন্তু ঠিক তখনই অনেকগুলো কালো হাত মাটি থেকে বেরিয়ে আমার পা ধরে ফেলল। আমি পড়ে গেলাম। শুভ আমাকে টানছে, আর নীলা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। ওর মুখে ভয়ঙ্কর হাসি। আমি মরিয়া হয়ে লকেটটা নদীর দিকে ছুঁড়ে মারলাম। লকেটটা জলে পড়তেই পুরো ব্রিজ কেঁপে উঠল। নীলা হঠাৎ বিকট চিৎকার করে উঠল, এমন চিৎকার যেন একসাথে হাজার মানুষ কাঁদছে। চারদিকে ঝড় শুরু হয়ে গেল। কালো ছায়াগুলো একে একে মিলিয়ে যেতে লাগল, আর নীলা ও আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ওর মুখ বদলাতে শুরু করল। ভয়ঙ্কর চেহারাটা মিলিয়ে গেল। একটা শান্ত মেয়ের মুখ দেখা গেল। ওর চোখ দিয়ে জল পড়ছিল। ও আসতে পারল, ধন্যবাদ। তারপর ও মিলিয়ে গেল। সব শান্ত। ঝড় থেমে গেল। ব্রিজ আবার ফাঁকা, শুধু নদীর শব্দ। আমি হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম। গদাধর দা আমাদের দিকে তাকিয়ে হালকা হাসলেন। তারপর ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন। আর কোনোদিন ওনাকে দেখা যায়নি। সেই ঘটনার পর থেকে কালো ব্রিজে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। মানুষ আবার স্বাভাবিকভাবে যাতায়াত করতে শুরু করে। কিন্তু আজও গ্রামের মানুষ বলে, কখনো গভীর রাতে যদি কেউ ওই ব্রিজে দাঁড়ায়, তাহলে নদীর দিক থেকে খুব আস্তে একটা মেয়েলি গলা ভেসে আসে, ফিরে যা। আর আমি আর কখনো রাতে ওই ব্রিজের দিকে যাইনি। কারণ কিছু সত্যি আছে যেগুলোকে দূর থেকেই বিশ্বাস করা ভালো। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও সত্যি ভৌতিক ঘটনা আমি তোমাদের সামনে নিয়ে আসব।